আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সাফি অনলাইন স্কুলের পক্ষ থেকে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো একটা আরএস খতিয়ানের হিস্সা অনুযায়ী মালিকদের জমির পরিমাণ কত। তো এখানে প্রথমে আমরা দেখি যে কোন কলামে কি আছে। প্রথম কলামে মালিকদের নাম আছে, মালিকদের পাশে অংশ আছে, তারপরে দাগ নাম্বার, তারপরে মন্তব্য, খতিয়ানে মোট জমির পরিমাণ একর শতাংশ, এখানে একর নেই, শতাংশ আছে, দাগে খতিয়ানের অংশ, এই দাগে জমি, এই যে 16 আনা মানে 1 টাকা সম্পূর্ণ অংশই, দাগের সম্পূর্ণ অংশ এই খতিয়ানে আছে। খতিয়ানে জমি, এই খতিয়ানে জমি কত, এই যে 14, 25, 8, 7 মোট 54 শতাংশ জমি আছে। আমি জায়গা কম থাকার কারণে এই খতিয়ানটাকে সম্পূর্ণ কলাম উঠাতে পারলাম না, তবে ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো নিজেরা এই ক্লাসটা করার পরে নিজেরা দেখবেন, প্র্যাকটিস করবেন হয় কি না। তো এখানে আমাদের প্রথমে দেখতে হবে যে এই অংশগুলো মোট 16 আনা আছে কি না। যেমন এই খতিয়ানটাকে অনলাইনে বের করার পরে কিছু চিহ্ন অস্পষ্ট বোঝা যায় যেটা কত। যেমন এই খাড়া দাগটা ছিল না, ক্রান্তি করা, এই খাড়া দাগটা অস্পষ্ট বোঝা যাচ্ছিল। আমি প্রথমে মনে করছি যে এখানে কিছু ছিল না, পরে দেখি 16 আনা মিলে না। পরে আমি ভালোভাবে দেখলাম যে আসলে সমস্যাটা কোথায় হতে পারে। তো এইভাবে আবার এই যে দুই আনাটা অনেক সময় 2 আনা এবং 3 আনা প্রায় একই রকম দেখা যায়। তো এটা আমি কত 2 আনা ধরবো না 3 আনা ধরবো, এই জন্য মোট অংশটাকে 16 আনা আমার হিসাব করে নিতে হবে যে 16 আনা মিলে কিনা। এখন দেখুন, এখন মিলবে। প্রথমটা আনা, তারপরে গন্ডা, করা, ক্রান্তি, তিল, মোট 5টা চিহ্ন থাকে। 1, 2, 3, 4, এখানে 4টা আছে। প্রথমটা আনা, তারপরে গন্ডা, তারপরে করা, তারপরে ক্রান্তি। ক্রান্তিটা তির্যকভাবে থাকে, করা থাকে খাড়াভাবে, গন্ডা থাকে সংখ্যায়, আর সামনের চিহ্নটা আনার চিহ্নটা এটা সাংকেতিক আকারে থাকে। তবে এখানে এটা তির্যক, এখানে এটাও তির্যক। তো এটাকে ক্রান্তি বললে এটাকে ক্রান্তি কেন বলা যাবে না? না, ক্রান্তি সবসময় শেষে থাকে। তবে ক্রান্তির শেষে আরও একটা ইউনিট থাকে, সেটা হচ্ছে তিল। তিলটা সংখ্যায় থাকে, এখানে তিল নেই। সর্বশেষ অংশে যে তিল থাকার কথা, তিল নেই, এখানে প্রয়োজন নাই, 16 আনা এভাবেই পূরণ হয়ে গেছে। তাহলে এখানে 1 ক্রান্তি, 2 ক্রান্তি, 2, 2, 4, 4, 2, 6, 7, 8, 9 ক্রান্তি। তা আমরা জানি 3 ক্রান্তিতে 1 করা, তাহলে 9 ক্রান্তিতে হচ্ছে 3 করা। তাহলে আমি এখানে পেলাম 3 করা। এখানে 3 করা, এখানে এই যে খাড়া দাগটা, তাহলে এটা হচ্ছে 1 করা। তা 3 এর 1-এ 4, 4 1-এ 5, 6, 7, 8, 9, 10, 11, 12 করা। 12 করা পেলাম। 3 করা, এখন আমি আর ধরবো না, শেষ। 3 করা তো নিয়ে আসলাম। 12 করা, 4 করায় যদি 1 গন্ডা হয়, 12 করায় 3 গন্ডা হবে। এখন গন্ডা হচ্ছে সংখ্যাটা, তাহলে কয়টা 13 আছে, সংখ্যা কয়টা আছে? 1, 2, 3, 4, 5। আচ্ছা, 13, 5, 13, 65। 65 ওইখানে আছে 3,
এখানে 6 6 12 কত আসে? 10 হাতে 1 7 80 গন্ডা। 80 গন্ডা হলো। 20 গন্ডায় যদি 1 আনা হয় তাহলে 80 গন্ডায় 4 আনা। 4 আনা, 4 আনা, আর এটা হচ্ছে 1 আনা, 5 আনা, 6 আনা, 7 8 9 10 11 12, 12 এটা 4, তাহলে 16 আনা। এই 16 আনা বা 1 টাকা। এই খাড়া দাগটা হচ্ছে 4। আনা গন্ডার চিহ্নগুলো এই সম্পর্কে পূর্বে একটা না কয়েকটা ক্লাস নিয়েছিলাম। এই ক্লাসগুলো আমি খুব বেশি বেশি করে নিই। সেটা যদি দেখে নেন আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা কত আনা কত গন্ডা। তাহলে 16 আনা সম্পত্তি এখানে মিলে গেল। আমার কোনো অংশ লেখা ভুল হয় নাই বা ওই খতিয়ান থেকে উঠানো এখানে কোনো ভুল হয় নাই, দেখা যায় সঠিক আছে এটা। এখন আমরা পরবর্তীতে আগাতে পারি। এখন এখানে যে মন্তব্য কলামে দেখুন 4টা কথা লেখা আছে। এই দাগের বরাবর গড় 4 বিজয়, অর্থাৎ বিজয় প্রমাণিক এটা দখলে আছে। এই দাগে 491 দাগে ঘর, এখানে ঘর আছে 6টি, লেদু প্রমাণিক। আবার 492তে গড় 3 দানেশ প্রমাণিক, দানেশ প্রমাণিক এবং গং। 493তে আছে এজমালি, এটা কবরস্থান। জমির রকমটা আমি উঠাতে পারি নাই, জায়গা কম। খতিয়ানে মোট জমি শতাংশ আছে, আর 1 টাকা 1 টাকা 1 টাকা খতিয়ানের অংশ, অর্থাৎ এই জমিগুলো অন্য কোনো খতিয়ানে নাই, শুধু এই খতিয়ানেই সম্পূর্ণ জমি উঠেছে। এখন 16 আনা জমি যেহেতু মিলে গেল, আমি এই সাবের প্রমাণিকের জমির পরিমাণটা আমি বের করি। সাবের প্রমাণিক, সাবের প্র 1 আনা 13 গন্ডা 1 করা 1 ক্রান্তি। এটাকে আমি তিলে পরিণত করব। এটা হচ্ছে 1 ক্রান্তি। 1 ক্রান্তিকে আমি 20 দিয়ে গুণ করব, তাহলে 20 তিল হলো। এখানে 2 করা, এটাকে 60 দিয়ে গুণ করব, তাহলে এত তিল হলো। এটাকে আমি, এটা হচ্ছে 13, 240 দিয়ে গুণ করব, আর এটাকে, এটা তো 1, 4800 দিয়ে গুণ করব, তাহলে 4800 হয়ে গেল। আর 240কে 13 দিয়ে গুণ করব, কত আসে? 240 গুণ 13, 3120 তিল। মোট তিলের পরিমাণ কত আসলো? হ্যাঁ, 1320 যোগ 4800 যোগ 120 যোগ 20, 8060, 8060 তিল। তাহলে সাবের প্রমাণিকের মোট তিলের পরিমাণ দাঁড়ালো এই। এখন আমরা এটাকে 8060 মোট জমির পরিমাণ দিয়ে গুণ করব, আর 76800 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের মানটা চলে আসবে 8060
জমির পরিমাণ 54 ভাগ ৭৬,৮০০, 5.667 শতাংশ। তাহলে সাবের প্রমাণিকের মোট তিলের পরিমাণ দাঁড়ালো এই ৮০৬০ তিল। ৮০৬০ তিলকে আমি ৫৪ দ্বারা গুণ করব, মোট জমি দিয়ে গুণ করব, আর মোট ৭৬,৮০০ তিল দিয়ে ভাগ করব। এটা যদি আমি ঐকিক নিয়মে দেখি তাহলে কি হবে? আমরা শতাংশ চাব। শতাংশ যদি চাই, শতাংশ শেষে হবে ৭৬,৮০০ তিল সমান সমান এত শতাংশ। ৭৬,৮০০ তিল মানে সম্পূর্ণ অংশ, সম্পূর্ণ শতাংশ। ১৬ আনা অংশ, ১৬ আনায় অংশ হয় ৭৬,৮০০ তিল, আর ১৬ আনার সম্পত্তি হচ্ছে ৫৪ শতাংশ। সুতরাং ঐকিক নিয়মে ১ হয়, ১ তিল সমান সমান ৫৪ যাবে উপরে, ৭৬,৮০০ হবে নিচে। সুতরাং ৮০৬০ তিল সমান সমান এটা গুণ হবে। ঐকিক নিয়ম যারা বুঝি তাদের জন্য সহজ হবে। তাহলে এই ঐকিক নিয়মে করলে আমরা এইভাবে বের করব। আর যদি মুখস্থ করতে চাই, এই যে মোট যা তিলের যেই পরিমাণটা বের হলো এটাকে আমি মোট জমি দিয়ে গুণ করব, তারপরে ভাগ করব ৭৬,৮০০ দিয়ে। তো এই গেল সাবের প্রমাণিকের আর দানেশ প্রমাণিকের সম্পত্তি সেম। এখন যদি আমি উপরেরটা বের করি তাহলে কত আসবে? এটা হচ্ছে সাবের দানেজ, সাবের ও দানেজের। এবার বিজয়েরটা দেখি। ৪ আনা ১৩ গন্ডা ১ করা ১ ক্রান্তি। ঠিক এটাকে ২০ দিয়ে গুণ করব। এটা যেহেতু ১ আছে, ১ গুণন ২০, তাহলে ২০ তিল। এটা যেহেতু ১ আছে, ১ গুণন ৬০, ৬০ তিল। এটা যেহেতু ১৩ আছে, ২৪০ দিয়ে গুণ হবে। এটা যেহেতু ৪ আছে, ৪,৮০০ দিয়ে গুণ হবে। (৪,৮০০ গুণন ৪) ১৯,২০০। তাহলে মোট তিলের পরিমাণটা কত আসলো? প্লাস ৩১, ২০ প্লাস ৮০, ২২,৪০০। ২২,৪০০ তিল।
হ্যাঁ, তাহলে 22,400 22,400 গুণন 54 ইকুয়াল ডিভাইডেড 73,800 1575। তাহলে বিজয় প্রমাণিকের হলো 15%। বিজয় টানেজ এবার লেদু প্রমাণিকেরটা কত আসে? এখানে 2 হবে। হ্যাঁ, এখানে 2 হবে। লেদু প্রমাণিক দুই হইলে কত আসে? 4,800 গুণ 2 96 শত। তাহলে মোট কত আসলো? হুম, 31, 20, 80, 12,800। 12,800 তিল হলো। তো এখানেও 12,800 তিল দিয়ে দিই। এখানেও 12,800। এখন হিসাবটা করি, ক্যালকুলেশন। 12,800 গুণন 54 ডিভাইডেড 76,800, 9% ডাইরেক্ট। তাহলে লেদু 9%, এখানে 9।